স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র, সাথে আছে রেদওয়ান আহমেদ। প্রতি শুক্র ও শনিবার বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা থাকলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কিছুটা কমেছে সে অস্থিরতা, কমেছে সবজির দর, কিন্তু খুব একটা পরিবর্তন নেই চাল ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দরে। 1 কোটি নিম্ন আয়ের মানুষ হাতে গোনা টিসিবির পণ্য পেলেও মধ্যবিত্ত এর বাইরে রয়ে গেছে। এর থেকে উত্তরণের কি কোনো উপায় আছে? এই নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে কিভাবে। আমাদের সাথে যুক্ত হয়েছেন কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম থেকে মুজিবুল হক যুক্ত হওয়ার কথা রয়েছেন আমাদের সহকর্মী, এবং রংপুর থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম যুক্ত হয়েছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। আমি শুরুতেই একটু আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন, কুষ্টিয়ায় চলে যেতে চাই। আপনি মনে হয় একদম বাজারেই রয়েছেন, একটু বাজার দর সম্পর্কে তো জানতেই চাই, আর কুষ্টিয়ার মানুষ আসলে নিত্য পণ্যের দাম নিয়ে কি বলছেন? জি, আসলে আপনি যেমনটি বলছিলেন, আমি যদি চাল দিয়ে শুরু করি, আপনি জানেন যে কুষ্টিয়ার চাল উৎপাদনের একটি বড় হাব রয়েছে, বিশেষ করে খাজানগর মুকাম। তা আমরা ঈদের আগে যেটা দেখেছিলাম যে বোরো ধান বাজারে আসার পরপর কিন্তু সব ধরনের চালের উপরে একটা প্রভাব পড়েছিল, মানে দাম কেজিতে 4 থেকে 5 টাকা প্রকার ভেদে কিন্তু 60 টাকা পর্যন্ত কমেছিল। কিন্তু ঈদের পরে চিত্রটা কিন্তু একদমই আলাদা। ঈদের পরে আবার ধানের দাম বেড়েছে, এই অজুহাতে কিন্তু মিল মালিকরা প্রকার ভেদে মান ভেদে সব ধরনের চালে কেজিতে 4 থেকে 8 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। তা আমরা এখানে যারা চাল ব্যবসায়ী আছেন, আমরা একটু যদি তাদের মুখ থেকেই শুনি যে তারা ঈদের আগে কীরকম দরে কিনেছিল এবং এই মুহূর্তে তারা আসলে কীরকম দরে কেনা বেচা করছেন। ভাই, আচ্ছা, এই মুহূর্তে আপনারা চাল কি দামে কেনা বেচা করছেন? কোন চাল কি দামে কেনা বেচা করছেন? আমার কি এই যে সরু চাল বা মিনিকেট বা কাজললতা 28 কি রকম? 28 আপনার হচ্ছে 58 টাকা 60 টাকা, দুই রকম আছে। আর মিনিকেট আছে আপনার 76 টাকা 75 টাকা এই মতো। আর 28 কাজললতা কাজলতা 65 70। ঈদের আগে কত ছিল এটা? ঈদের আগে তো কমছিল না, কমছিল প্রায় 4-5 টাকা কমছিল। আচ্ছা, হঠাৎ বাড়লো কেন? তা আমি বলতে পারবো না। ধানের দামে আমরা কিনি, আমরা তাতে যা পাই মাটি রয়েছে, ধানের দাম বেশি তাই যাতে। যে শুনছিলেন, আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম যে তারা যেমনটি বলছিলেন যে মিল মালিকরা বলছেন যে আসলে হঠাৎ করে ধানের দাম বেড়ে গেছে, এজন্য তারা বেশি দামে চাল কিনছেন এবং সব প্রকার চাল, বিশেষ করে সরু, মিনিকেট, 28, কাজলতা মোটা চালের কেজিতে 4 থেকে 5 টাকা এবং প্রকারভেদ আরও বেশি বেড়েছে। জি সাজ্জাদ, আপনি সাথেই থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা একটু রংপুর থেকে ঘুরে আসতে চাই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। একটু আপনার কাছে জানতে চাই যে নিত্যপণ্যের দাম, চাল ডাল তেল, এগুলোর খুব একটা পরিবর্তন হয় না, বরং বেড়ে যায়, বেড়ে গেলে আসলে খুব একটা কমার নজির আমরা দেখি না। এর কারণটা আসলে কি? ধন্যবাদ ডিবিসি চ্যানেল সহ সাথে সকল কোলাবোরেশনকে আমাকে সংযুক্ত করার জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি যেমনটি বলছিলেন, আমরা একটা রিপোর্ট দেখছিলাম যে চালের দামে কিছুটা বৃদ্ধি পেয়েছে, এবং আসলে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের মহাপরিচালকের নির্দেশক্রমে আমরা বাজার মনিটরিং কাজ করছি, এবং আমাদের মনিটরিং কার্যক্রমে যেটি আমাদের দেখার বিষয় থাকে সেটি হচ্ছে যে ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে যে একটা থাকে, সামঞ্জস্য থাকে, সেটাকে কাজে লাগিয়ে বা ম্যানিপুলেশন করে কোনো ধরনের দাম বৃদ্ধির কোনো কারসাজি কারোর মধ্যে থাকে কিনা। তো সেটি আমরা যখন আমাদের কাছে উদ্ঘাটিত হয় তখন আমরা ব্যবস্থা নিই। তবে এবছর আমাদের তদারকিতে যেটি উঠে এসেছে সেটি হলো যে আপনার ডিম, সবজি, পেঁয়াজ, রসুন এগুলোর দাম স্থিতিশীল রয়েছে, এবং চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি মান ভেদে 2 থেকে 4 টাকা, যেটা ঈদের পূর্ববর্তী সময়ে কম ছিল এবং ঈদের পরবর্তী সেটা বেড়েছে। এখন এই যে দাম বাড়ার যে বিষয়টি, সেটি কিন্তু অনেকটাই আপনার আধুনিক অর্থনীতিতে আমরা যেমনটা জানি ডিমান্ড সাপ্লাইয়ের যে বিষয়টি, সেটির উপরে নির্ভর করে। আমরা শুধু দেখি যে এই ডিমান্ডকে ম্যানিপুলেট করে কেউ কারসাজি করছে কিনা। তো এখন
আপনার তাদের যে অজুহাতটা এখন আছে আমাদের মনিটরিং এ এটি উঠে এসেছে যে মিল মালিকরা বলছেন যে ধানের সাপ্লাই কম এবং তারা সেটি ধানের দাম বেড়েছে, তাদের কাছে দাম বেড়েছে, এই ধরনের একটি তথ্য তারা আমাদেরকে দিচ্ছেন এবং আমরা সেটি কিন্তু যাচাই বাছাই করছি। বাস্তবতা হলো যে যখন কোনো একটা পণ্যের দাম কোনো একটা পর্যায়ে বাড়ে তখন প্রতিটা পর্যায়ে সেটা পাইকারি খুচরা সবাই এটার সুযোগ নেওয়ার চেষ্টা করে। আমরা কিন্তু সেই সুযোগটা যেন নিতে না পারে আমরা এটার জন্য কাজ করছি এবং আমাদের সামনে যখন এটি উদ্ঘাটিত হচ্ছে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এখন এ পর্যায়ে আপনি যেমনটি বলছিলেন যে প্রয়োজনের দাম কিভাবে কম থাকা যায় বা এটা কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায়, আসলে এটির মূল কারিগর কিন্তু আমাদের সম্মানিত কৃষক। সম্মানিত কৃষক পর্যায়ে থেকে যদি ভালো উৎপাদন হয় তাহলে কিন্তু সবকিছুর দামই আপনার স্বাভাবিক থাকবে। এই বিষয় নিয়ে কথা বলবো যে দাম নিয়ন্ত্রণে কিভাবে রাখা যায়, চমৎকার একটা কথা বলেছেন। আর যেসব তথ্য দিলেন আমিও শুনছিলাম সেসব বিষয় নিয়ে। আমাদের আরেক সহকর্মী চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, আমরা একটু বাজার দর এবং চট্টগ্রামের মানুষ আসলে বাজার দর সম্পর্কে কি বলে আমি একটু জানতে চাই। মুজিবুল হক, আপনার কাছে, আপনি যুক্ত হয়েছেন, একটু বাজার দর জানতে চাই। আপনি সবজির বাজারেই রয়েছেন, আর চট্টগ্রামের মানুষ আসলে সাম্প্রতিক সময়ে বাজার দর নিয়ে তাদের মতামত আসলে কি? রেদওয়ান, চট্টগ্রামের সবজির বাজার দিয়ে আমি প্রথমে শুরু করতে চাই। বিশেষ করে যে সবজিগুলো সিজনাল বা মৌসুমি সবজি আমরা বলি, সেই সবজিগুলোর দাম কিছুটা কম। তবে বিক্রেতারা বলছেন যে কিছু সবজির দাম বেড়েছে, বিশেষ করে টমেটো, কাঁকরোল সহ অন্যান্য বেগুন, এই সবজিগুলোর দাম কিছুটা বেড়েছে, কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এবং তারা এই বাড়ার পেছনে যেটি মূলত দাবি করছেন সেটি হচ্ছে সরবরাহ সংকট। আপনি জানেন যে বেশ কয়েক মাস ধরে চট্টগ্রামে টানা বৃষ্টি হয়েছে, সেটির কারণেই মূলত উৎপাদন কিছুটা কম হয়েছে। সেটির ফলে এবং এটি যে সরবরাহ যে চেইন বলি বা সরবরাহ যে চক্র, সেখানে এক ধরনের ঘাটতি সৃষ্টি করেছে, যেটার প্রভাব আসলে বাজারে পড়েছে। সেটি খুচরা থেকে একদম পাইকারি পর্যন্ত। আমরা খবর নিয়েছি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার, যে চট্টগ্রামের সবচেয়ে বড় সবজির বাজার, সেখানেও সবজির বাজারের প্রভাব পড়েছে। এর বাইরে অন্যান্য যে সমস্ত খুচরা বাজার আছে সেখানেও কিন্তু এর প্রভাব কিছুটা পড়তে শুরু করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটি সবজির বাইরে, সেটি হচ্ছে চালের দাম কিন্তু বেড়েছে এবং যে 25 কেজি চালের বস্তা তারা 1600 থেকে 1700 টাকায় পর্যন্ত তারা কিনতেন, সেটি এখন 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে, বিক্রেতারা আমাদেরকে বলেছেন। তো এই প্রভাব কিন্তু ক্রেতাদের উপরে পড়ছে, যারা বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা আছেন, তারা কিন্তু এর প্রভাব আসলে ভোগ করছেন, অথবা তারা আসলে এটি তাদেরকে আসলে ভোগাচ্ছে। এর বাইরে আমরা যদি মাংসের কথা বলি, মাংসের দাম, মুরগি এবং গরুর মাংসের দাম কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে সামুদ্রিক যে মাছগুলো আছে, যেহেতু বৃষ্টির কারণে সাগরে এক ধরনের বৈরী আবহাওয়া, মাছ ধরার ট্রলারগুলো নিয়মিত যেতে পারছে না, সে কারণে মাছ ধরার ট্রলারগুলো যেতে না পারার কারণে সামুদ্রিক মাছের দাম কিছুটা বেড়েছে। সেটি আমরা বাজার ঘুরে আসলে দেখতে পেয়েছি। তো চাল এবং সবজির বাজারে যে দাম বৃদ্ধির যে প্রভাব, সেটি তো ভোক্তাদের উপরে পড়েছে। যেই ভোক্তাদের উপরে দামে যে প্রভাব, সেটির জন্য নজরদারি করবার জন্য যে সংস্থাগুলো, বিশেষ করে ভোক্তা অধিকার, জেলা প্রশাসন সহ অন্যান্য সংস্থাগুলোর তদারকি কিন্তু ঠিক সেই পরিমাণে আসলে দেখা যাচ্ছে না। আমরা গত 1 মাসে শুধুমাত্র জাতীয় ভোক্তা অধিকারের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করতে দেখেছি চট্টগ্রামে, যে সবচেয়ে চালের বড় বাজার পাহাড়তলিতে, সেখানে কিন্তু এই যে বাজার নিয়ন্ত্রণের তদারকির বিষয় নিয়ে আসলে আপনি বলছিলেন, এই বিষয়টা নিয়ে আমি আরো কথা বলতে চাই। পাশাপাশি ভোক্তারা কি বলছেন সেসব সম্পর্কেও আপনার কাছে জানতে চাই এবং কুষ্টিয়ার সহকর্মীর কাছেও জানতে চাইবো, এবং আমাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক রয়েছেন, তার সাথেও কথা বলবো এই বিষয় নিয়ে। একটি বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে আসে আমরা আবারও আলোচনা করতে চাই বিষয়ে। মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে কিভাবে। আমাদের সাথে যুক্ত আছেন কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম থেকে মুজিবুল হক এবং রংপুর থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম। বিরতির পর আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম এবং কুষ্টিয়া থেকে তারপর রংপুরে যেতে চাই। চট্টগ্রামে মুজিবুল হক, আবারও একটু আপনার কাছে আসতে চাই যে আপনি বলছিলেন
নিত্যপণ্যের বিভিন্ন দরদাম সম্পর্কে। আমি একটু ভোক্তারা আসলে চট্টগ্রামের ক্রেতারা কি বলে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে, এবং এছাড়া আপনি যেটা বলছিলেন যে অভিযান পরিচালনার বিষয়টি আরো একটু যদি বিস্তারিত বলতেন। রেদওয়ান, দেখুন, যখনই একটা পণ্যের দাম বাড়ে তখনই কিন্তু সেটার প্রভাব শুরুতে বাজারে পড়তে শুরু করে। যেমন দেখা যায় যে টমেটোর দাম বাড়লো 10 টাকা, সেটি হুড় করে শহর গ্রাম তো বটেই, শহরের যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতেও পড়তে শুরু করে। বাজার মনিটরিংয়ের কথা আমরা আগে বলেছিলাম যে যেই পরিমাণে ভোক্তারা আসলে দাবি করছেন যেভাবে মনিটরিং হওয়া দরকার সেভাবে না হওয়ার ফলেই মূলত এটির আসলে নাগাল টানা যায় না। দেখা যায় যে অসাধু ব্যবসায়ীরা নানান ধরনের অজুহাতে এই সিন্ডিকেট কারসাজির মাধ্যমে ভোক্তাদের মধ্যে এক ধরনের নৈরাজ্য সৃষ্টির তারা পায়তারা করেন, ফলে ভোক্তাদেরকেই আসলে এর ভোগ করতে হয়, এর যে প্রভাব সেটি ভোগ করতে হয়। আমরা এর আগেও বাজার পরিস্থিতি নিয়ে জানবার চেষ্টা করেছিলাম যে এখানকার আমরা একটু যারা ব্যবসায়ীরা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু জানাবেন যে মানে এর মধ্যেই কোন কোন পণ্যগুলোর দাম বেড়েছে, বাজার পরিস্থিতি আসলে কেমন? বাজার পরিস্থিতি এখন বর্ষাকাল সবজি উৎপাদন কম, খুবই কম, সেই জন্য সব কিছু সবজির দাম বাড়তে একমাত্র এরকম। সস্তা বলতে কিছু নেই, সব কিছুর দাম বাড়তে একমাত্র সস্তা আছে একমাত্র আলু একমাত্র 25 টাকা কেজি, আর লাউ আছে একমাত্র 50 টাকা কেজি, আর শশা আছে আপনার 40 টাকা কেজি, তারপর চালি কুমড়া আছে 60 টাকা কেজি, কাঁকড়া আছে 80 টাকা কেজি, টমেটো আছে আপনার 140 টাকা কেজি, পটল আছে আপনার 50 টাকা কেজি, বেগুন আছে আপনার 80 টাকা কেজি। তারপর এখন ওগুলো সিজনে বর্ষাকালের জন্য কাজ নষ্ট হয়ে গেছে, সেই জন্য একটু দাম বাড়তি, সব কিছু উৎপাদন কম, খুব কম। ক্রেতারা বললো আমরা বলছি বৃষ্টির কারণে, বন্যার কারণে, বৃষ্টির কারণে কাজ নষ্ট হয়ে গেছে, সেই জন্য একটু দাম বেশি। অবশ্যই করা হয় আমাদের এখানে, ম্যাজিস্ট্রেট আসে মাঝে মাঝে। রেদওয়ান, আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম এখন বিকেলবেলা, সেক্ষেত্রে ক্রেতার সংখ্যা বাজারে কম। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে আগেও যেটি জানিয়েছি বর্ষা বৃষ্টি টানা বৃষ্টির কারণে ফসলের দাম বেড়েছে, তারা সেটি বলছেন এবং এর প্রভাব কিন্তু বাজারে। চলে আসতে চাই কুষ্টিয়া সাজ্জাদ হোসেন আপনার কাছে একটু জানতে চাই যে কুষ্টিয়ায় বাজার মনিটরিং কি সঠিকভাবে হয়, মানে আপনার অভিজ্ঞতা কি বলে? জি, আসলে আপনি জানেন বা আমরাও দেখি যে যখনই কোনো পণ্যের দাম বেড়ে যায়, বিশেষ করে সেটা খাদ্যপণ্য হোক বা সবজি হোক বা অন্যান্য যেসব পণ্য আছে সেগুলোর দাম বাড়ার যখন খবর আসে তখন কিন্তু কিছুটা তারা যেসব জেলা প্রশাসনের টিম আছে বা ভোক্তা অধিকার সংরক্ষণের যারা কর্মকর্তা তারা কিন্তু কিছুটা তৎপর হন। আমরা যেমন চালের দাম বাড়ার পর দেখলাম যে বেশ কয়েকদিন এখানে কিন্তু মিলে অভিযান পরিচালনা করা হয়েছে। এবং আমি বলে রাখি যে কুষ্টিয়াতে কিন্তু এই মুহূর্তে 64টি অটো মিল সব বিপুল সংখ্যক হাস্কিং মিলে প্রচুর ধান চাল মজুত রয়েছে, প্রচুর ধান চাল মজুত রয়েছে এবং তারা কয়েক মাস আগে কিন্তু পুরো অনেক কম দামে কিন্তু ধান কিনেছিল। এখন কিন্তু তারা বলছে যে ধানের দাম বেড়েছে, সেই অজুহাতে কিন্তু তারা দাম বাড়িয়ে দিচ্ছে। কিন্তু যারা ব্যবস্থা নেবে বা যারা পুঙ্খানুপুঙ্খভাবে এটা মনিটরিং করবে তাদের কার্যক্রম কিন্তু অনেকটা ধীর বলা যায়, এবং এই কারণে কিন্তু মিল মালিকরা সুযোগ দিচ্ছেন। সবজির ক্ষেত্রেও কিন্তু তাই। আমরা কিন্তু কুষ্টিয়া চাল উৎপাদনের পাশাপাশি কিন্তু সবজি উৎপাদনের একটি বড় জেলা। এই জেলা কিন্তু প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়। তারপরেও কিন্তু নতুন করে আমরা দেখলাম কাঁচামরিচ 80 টাকা থেকে 1 লাফে আজকে 120 টাকা বিক্রি হচ্ছে, এবং পাশাপাশি অন্যান্য সবজির দামও বেড়েছে। আমরা যদি একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলি, আসলে কোন কোন পণ্যের দাম আসলে কিরকম বেড়েছে একটু যদি বলেন। আপনি ধরেন কাঁচামরিচের দাম বাড়ছে, বেগুনের দাম বাড়ছে, তারপরে আপনি পটলের দাম বাড়ছে, কাঁচামরিচের দাম বাড়ছে, বেগুনের দাম বাড়ছে, পটলের দাম বাড়ছে, আলু আগে যা ছিল তার সাথে একটু বেশি বাড়ছে, এরকম অনেক কিছুর দামই আগের সাথে একটু বেশি আর কি, কেজি প্রতি 10-15 টাকা বেশি। আসলে চিত্র সব জায়গায় একই চিত্র, মানে যখন দাম বাড়ে তখন একটু তৎপরতা দেখা যায়, কিন্তু তারপরে কিন্তু এই সাফারার হচ্ছে ভোক্তারাই। জি, সাজ্জাদ হোসেন, জানতে পারলাম আপনার কাছ থেকে কুষ্টিয়া এবং চট্টগ্রামের চিত্র, তার মানে এটা সারা দেশেরই চিত্র বলা যায়। আপনারা বিস্তারিত বলার চেষ্টা করেছেন। একটু রংপুরে আসতে চাই, ভোক্তা অধিকারের উপপরিচালক রয়েছেন আমাদের সাথে জাহাঙ্গীর আলম। আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি যেটি প্রথমে বলছিলেন যে হচ্ছে কিভাবে দাম নিয়ন্ত্রণে রাখা যায়, একদম কৃষক পর্যায় থেকে একটা বক্তব্য দিচ্ছিলেন আপনি,
কিংবা তথ্য দিতে চাইছিলেন সেই সম্পর্কে একটু জানবো। এছাড়া আমাদের সহকর্মীদের থেকে নানা রকম প্রশ্ন আমার মনে উদয় হয়েছে, সেটিও আপনার কাছে একটু জানতে চাইবো। প্রথমে একটু জানতে চাই কৃষক পর্যায় থেকে কিভাবে দাম নিয়ন্ত্রণে রাখা যায়। ধন্যবাদ। আসলে যে কোনো পণ্যের মূল্য নিয়ন্ত্রণ বা ভোক্তার নাগালে রাখার যে বিষয়টি, এটি একটি হোলিস্টিক অ্যাপ্রোচ। এটি একক কোনো সংস্থা বা একক কোনো সংগঠনের বিষয়টি, এটি আমাদের সম্মানিত কৃষক পর্যায় থেকে শুরু করে একেবারে ভোক্তা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত প্রতিটি মাধ্যমের সেখানে ভূমিকা রয়েছে। কৃষক যদি তার উপযুক্ত মূল্যটা পায়, তার সে যেমন উৎপাদনে উৎসাহী হবে, এবং উৎপাদন যদি প্রচুর হয় তাহলে কিন্তু যারা কারসাজি করার সুযোগ খুঁজে সেই সুযোগটা এতটা পায় না। যেমন এবছরের উদাহরণটা আমি দিই, আলুর পর্যাপ্ত উৎপাদন হওয়ায় কিন্তু এই বর্ষার অজুহাতে কাঁচা সবজির মূল্যটা তারা ওই পরিমাণ বিক্রি করতে পারে নাই। তারা কিন্তু একটা বৃদ্ধি কিছুটা পেয়েছে, কিন্তু তবুও সেটা নাগালে আছে। আচ্ছা, এবার আসি আপনার চালের যে বিষয়টা। চাল, এখানে কিন্তু সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। সরকার মিল গেট রেট বস্তার গায়ে লিখে দেওয়ার একটা নিয়ম করেছে, এবং সেটি আমরা তদারকি করছি। এমনকি আমরা যখন তদারকিতে যাচ্ছি তখন কিন্তু ওই মিলে তারা কি দামে ধান সংগ্রহ করেছে, তাদের ওখানে যেটা হাস্কিং বা সেটাকে পলিশ করার যে খরচটা হয় সেটা কি পরিমাণ, এবং তারা কি কতটুকু লাভ করে বিক্রয় করছেন, সেগুলো কিন্তু যাচাই বাছাই করে দেখা হচ্ছে। যাচাই বাছাই করে দেখার পরে যদি মনে হয় যে না, এবং কিছু আমাদের কৃষি উপকরণের সেখানে কিছু আছে, বিধিমালা আছে যে তারা কি পরিমাণ প্রফিট করবে, তো যদি সেটির সাথে কোনো পাওয়া যায় যে সামঞ্জস্য হচ্ছে না, তখন কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টা আসে, এবং আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিচ্ছি। মূলত যে বিষয়টা হয় সেটা হলো যে যখন একটা পণ্যের কোনো একটা ইস্যু তৈরি হয় যে দাম বৃদ্ধির, তখন এটা বিভিন্ন পর্যায়ে বৃদ্ধি করা হয়। যেমন কোনো কারণে এবার একটা উৎপাদন কম হলো, তখন কিন্তু দেখা গেছে যে ওইটার উৎপাদন রিয়েল কস্ট হয়তো 2 টাকা বেড়ে যাওয়ার কথা, সেটা কিন্তু পাইকারি পর্যায়ে সে একটু সুযোগ নেওয়ার চেষ্টা করে, হয়তো খুচরা পর্যায়ে একটু সুযোগ নেওয়ার চেষ্টা করে, সেটা ভোক্তার গায়ে গিয়ে একটু বেশি পড়ে। তা আমরা কিন্তু ওই যে সুযোগ নেওয়ার যে বিষয়টা, সেটা যেন না পারে সেটা আমরা তদারকি করে ব্যবস্থা নিচ্ছি। ন্যাচারাল যেটা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেটাতে কিন্তু আপনার কিছু করার থাকে না, কারণ যে কোনো, আপনি জানেন যে অর্থনীতির যে কোনো বিষয়ে আপনার ডিমান্ড সাপ্লাইয়ের একটি বিষয় থাকে। ডিমান্ড সাপ্লাই যদি আপনার সামঞ্জস্য না থাকে, বা উৎপাদনের উপকরণের যে উপকরণগুলো থাকে সেগুলোর যদি কোনো কারণে দাম বৃদ্ধি পায়, তখন স্বাভাবিকভাবেই কোনো একটা পণ্যের উৎপাদন কস্ট বাড়ে এবং কিছুটা দাম বাড়ে। জি, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, যে আমি একটু সংক্ষেপে জানতে চাই যে কাঁচামরিচের দাম ধরে নিলাম 2-3 দিন আগে 80 টাকা ছিল, হঠাৎ করে 120 টাকা হয়ে গেল, এটা কি সিন্ডিকেট করে হয়? মানে কিভাবে হঠাৎ করে 1 লাফে দাম বেড়ে যায়? এটি সিন্ডিকেট। এখানেও আসলে আপনার প্রাকৃতিক, মানে এই পণ্যটা কিন্তু এখন বর্ষার সিজন চলছে, যখন দেখা যাচ্ছে যে অতি বর্ষা হচ্ছে, কোনো মানে যেখানে উৎপাদন বেশি হয় সেখানে যদি বর্ষণ বেড়ে যায়, তখন কিন্তু সেটার সেটার যে মানে উত্তোলনটা বা সেটা যে বাজারজাত করার যে ভলিউমটা সেটা কমে যায়, তখন একটু দামটা বাড়ে। তো আমি এরপরেও যেটা বলছি, আমাদের বিগত দিনের অভিজ্ঞতায় এবছর কিন্তু চাল ব্যতীত মোটামুটি অন্যান্য সকল পণ্যই ভোক্তাদের নাগালে রয়েছে, এবং সরকারের এখানে যথেষ্ট আন্তরিকতা আছে। আমরা জেলা প্রশাসন থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরগুলি আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি, এবং আমি এই যে এবার যে দাম কিছুটা মানে ভোক্তার নাগালে রয়েছে, আমি দাবি করছি এটি কিন্তু পুরোপুরি অবদান হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কৃষক, সম্মানিত কৃষক ভাইদের অবদান। এটি আমরা শুধু দেখতে পারি কোন জায়গাটা, যে কেউ যেন ওই ম্যানিপুলেশন করতে না পারে, কেউ যেন 1 টাকার জিনিস 5 টাকায় বিক্রি না করতে পারে, সেই জন্য তার একটা যৌক্তিক মুনাফায় বিক্রি করে, সেই জিনিসটা আমাদের দেখার সুযোগ থাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের মানচিত্রে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে আমাদের 2 সহকর্মী যুক্ত হয়েছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসির সঙ্গেই থাকুন।